Hello, dear viewers and learners. Welcome to my online English class in my YouTube channel. You too can learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ এই ক্লাসে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভার্বটি গুরুত্বপূর্ণ এই কারণ ভয়েস চেঞ্জ বা অন্যান্য ক্ষেত্রে বা আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজে কিছু ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব কিন্তু ইউজ করে থাকি এবং এটা প্রায়শই ব্যবহার হয় আমাদের স্পোকেন ল্যাঙ্গুয়েজে হোক বা কোনো কিছু পড়তে গিয়ে হোক, লেখার ক্ষেত্রে গিয়ে হোক, আমরা এই ফ্যাক্টিটিভ ভার্বটা কিন্তু বেশ ব্যবহার করে থাকি। কিন্তু ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে অনেকের ধারণা খুবই কম। তো আমি আজকে এই ক্লাসে ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে বিস্তারিত সম্পূর্ণ বিষয় আলোচনা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তা চলো দেখি ফ্যাক্টিটিভ বলতে আসলে কি বোঝায় বা ফ্যাক্টিটিভ ভার্ব বলতে আমরা কি বুঝছি। বলছে ফ্যাক্টিটিভ ভার্বস আর ইউজড টু ইন্ডিকেট দ্য রেজাল্টিং কন্ডিশন অর স্টেট অফ আ পারসন, আ প্লেস অর থিং। একটু কথাটা বুঝে নি, যে ফ্যাক্টিটিভ ভার্ব ব্যবহার করা হয়ে থাকে কোনো ব্যক্তি, কোনো জায়গা বা কোনো জিনিসের, যেটাকে আমরা বলে থাকি অবজেক্ট, তাই তো? তাহলে সেই ব্যক্তি, জায়গা বা জিনিসের রেজাল্টিং কন্ডিশন অর স্টেট, মানে একটা অবস্থা, একটা ফলাফল ভিত্তিক বা একটা কাজ ভিত্তিক একটা অবস্থা তৈরি আসে, তাই তো? একটা অবস্থানে তৈরি হয় আর কি, বা একটা সিচুয়েশন তৈরি হয়। সেই সিচুয়েশনটা কেমন হবে বা সেই ব্যক্তি বা বস্তু বা জিনিসের পরিচয় কেমন হবে, সেই জিনিসটা নির্দেশ করতে কিন্তু এই ভার্বগুলোকে ব্যবহার করা হয়। আর এই কন্ডিশনটা বা স্টেটটা কিভাবে তৈরি হয়? কজড বাই দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। তার মানে যে কন্ডিশন বা স্টেট তৈরি হয়, রেজাল্ট করে, উদ্ভূত হয়, তাকে আমরা বলছি হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, যাকে বলা হচ্ছে নন অ্যাজ দ্য অবজেক্ট কমপ্লিমেন্ট। আর যে জিনিসের পরিচয় বা অবস্থা আমরা প্রকাশ করছি তাকে আমরা বলি ডাইরেক্ট অবজেক্ট। এবং তাহলে এই ডাইরেক্ট অবজেক্টের একটা অবস্থান সৃষ্টি হয় বা একটা পরিচয় সৃষ্টি হয় কিসের মাধ্যমে? বাই দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। অর্থাৎ সাবজেক্ট একটা ভার্বের মাধ্যমে কোনো ব্যক্তি বা জিনিস বা বিষয়ের অন্য একটা নতুন অবস্থা বা পরিচয় সৃষ্টি করে। এই ব্যাপারটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। তাহলে একটা বিষয় আমরা এখানে বুঝতে পারছি যে গঠনটি কেমন হবে। প্রথমে একটা সাবজেক্ট থাকবে, যাকে আমরা বলছি সাবজেক্ট, তারপরে থাকবে হচ্ছে একটি ভার্ব, তারপরে থাকবে হচ্ছে একটি ডাইরেক্ট অবজেক্ট, প্লাস তারপরে থাকবে একটি অবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ এই গঠনটা মেনটেন করবে আমরা এই সংজ্ঞা থেকে যেটা বুঝি। তার মানে এই ভার্বটিকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ। ওকে, তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব হলো সেই ভার্ব যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট এই ডাইরেক্ট অবজেক্টের একটা নতুন পরিচয়, অবস্থা বা নাম সৃষ্টি করবে। এই ব্যাপারটা আমরা খেয়াল করব। তো আমরা এখানে সেটা পেয়েছি যে ফ্যাক্টিটিভ ভার্বস হ্যাভ বোথ ডাইরেক্ট অবজেক্টস এন্ড অবজেক্ট কমপ্লিমেন্টস। ডাইরেক্ট অবজেক্টস কি কি হতে পারে? ডাইরেক্ট অবজেক্টস গুলো হতে পারে কোনো ফ্রেজ, কোনো ক্লজ, কোনো নাউন্স অর কোনো প্রোনাউন্স, মানে ডাইরেক্ট অবস্থানে বসতে পারে। দ্যাট ডাইরেক্টলি রিসিভ দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। তাহলে এই ডাইরেক্ট অবজেক্ট কার দ্বারা প্রভাবিত হচ্ছে? সাবজেক্টের এই ভার্বের মাধ্যমে প্রভাবিত হচ্ছে। তাহলে দেখো, অবজেক্ট আমরা তাকেই বলি যে সরাসরি কি করে, ভার্বের যে অ্যাকশন বা কাজ বা প্রভাব সাবজেক্ট তৈরি করে, সেটা ওই অবজেক্ট কিন্তু রিসিভ করে। এই রিসিভ করার মাধ্যমে তার একটা নতুন পরিচয় সৃষ্টি হবে। এখন এই অবজেক্ট কমপ্লিমেন্ট কি হতে পারে? বলছে অবজেক্ট কমপ্লিমেন্টস আর অ্যাডজেক্টিভস হতে পারে, নাউন্স হতে পারে এন্ড প্রোনাউন্স হতে পারে। এই তিনটা জিনিসই হতে পারে, অথবা তাদের ফ্রেজ হতে পারে দ্যাট ফলো ডাইরেক্ট অবজেক্টস, যে কিন্তু কি ডাইরেক্ট অবজেক্টকে ফলো করছে ইন অর্ডার টু ইন্ডিকেট হোয়াট দ্য ডাইরেক্ট অবজেক্টস নিউ স্টেট, মানে ডাইরেক্ট অবজেক্টের নতুন কি অবস্থা সৃষ্টি হলো সেটা বোঝাতে। তাহলে এই ডাইরেক্ট অবজেক্টের পাশে বসে
এই ডাইরেক্ট অবজেক্টের নতুন কি অবস্থান বা নাম তৈরি হচ্ছে সেটা কিন্তু এখানে বোঝাচ্ছে। মূল কথা বলতে গেলে অবজেক্ট কমপ্লিমেন্টস রিভিল, প্রকাশ করে। রিভিল মানে কি? প্রকাশ করে। হোয়াট দ্য ডাইরেক্ট অবজেক্ট হ্যাজ বিকাম, ডাইরেক্ট অবজেক্ট কিসে মানে কি হয়েছে, কিসে পরিণত হয়েছে, তার নতুন কি নাম হয়েছে, তার অবস্থানটা কি, সেইটা এই অবজেক্ট কমপ্লিমেন্টের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হচ্ছে। সুতরাং আমরা বলছি কি ফ্যাক্টিটিভ ভার্বস অলওয়েজ ইন্ডিকেট, সবসময় কি ফ্যাক্টিটিভ ভার্ব ইন্ডিকেট করছে, নির্দেশ করছে দ্যাট দ্য ডাইরেক্ট অবজেক্ট হ্যাজ বিন চেঞ্জড, যে ডাইরেক্ট অবজেক্টকে কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে। আগে যে বিষয়টা বলা হতো বা যে বিষয়টা আমরা জানি সেটা নয়, বরং নতুন একটা বিষয়ে রূপান্তরিত করা হয়েছে। অর প্লেসড, অথবা নতুন একটা অবস্থায় বা ক্যাটাগরিতে তাকে ফেলা হয়েছে। অ্যাজ ইন্ডিকেটেড বাই দ্য অবজেক্ট কমপ্লিমেন্ট, যেটা ওই অবজেক্ট কমপ্লিমেন্টের মাধ্যমে বোঝানো হচ্ছে। তার মানে বিষয়টা আমরা কি বুঝছি? যে এই ভার্বের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে ডাইরেক্ট অবজেক্টের নতুন কিছু অবস্থান সৃষ্টি হয়েছে, আর সেই অবস্থানটা আমরা কোথায় বসাচ্ছি? ওই ডাইরেক্ট অবজেক্টের পাশে বসাচ্ছি। অতএব এই ডাইরেক্ট অবজেক্ট, তখন আমরা তাকে বলছি কি অবজেক্ট কমপ্লিমেন্ট। আর এই অবজেক্ট কমপ্লিমেন্টটা হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে প্রোনাউন, অথবা হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা নাউন ফ্রেজ। তাহলে এই কথাটুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা প্রায় এই বিষয়টাকে একটু ভুলিয়ে ফেলি। যে আরেকটা বিষয় হচ্ছে যে এটার সাথে আমরা হয়তো মিশিয়ে ফেলতে পারি যে কমপ্লেক্স ট্রানজিটিভ, তাই না? আমরা একটা কমপ্লেক্স ট্রানজিটিভ পেয়েছি, যে আমরা ট্রানজিটিভ ভার্ব আলোচনা করতে গিয়ে পেয়েছিলাম মনো ট্রানজিটিভ, ট্রাই ট্রানজিটিভ, এবং তার সাথে পেয়েছিলাম কমপ্লেক্স ট্রানজিটিভ। কমপ্লেক্স ট্রানজিটিভের গঠনটা হচ্ছে এইটা। যখন আমরা ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞায় যাব, তখন এই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স ট্রানজিটিভ। কারণ কমপ্লেক্স ট্রানজিটিভ কি করে? একটি মনো অবজেক্টের পাশে অবজেক্টিভ কমপ্লিমেন্ট গ্রহণ করে। তাহলে ফ্যাক্টিটিভ অবজেক্ট কি, ফ্যাক্টিটিভ ভার্ব কি এবং কমপ্লেক্স ট্রানজিটিভ কি, তা কিন্তু আমরা বুঝতে পারছি। যে যখন আমরা স্টেট বা অবস্থান প্রকাশ করব, অ্যাকশন প্রকাশ করব, তখন আমরা এই ভার্বটিকে বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্বস। আর যখন ট্রানজিটিভের সংজ্ঞার মধ্যে ফেলবো বা প্রকারের মধ্যে ফেলবো, তখন তাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স ট্রানজিটিভ। এইটুকু হচ্ছে কিন্তু পার্থক্য। তবে বিস্তারিত আলোচনা আমি পরে একটা ভিডিওতে দেখাবো যে ফ্যাক্টিটিভ এবং কমপ্লেক্স ট্রানজিটিভের মধ্যে সিমিলারিটি এবং ডিফারেন্সটা কি। তো আপাতত আমরা ফ্যাক্টিটিভ ভার্বটা বোঝার চেষ্টা করছি এখানে। তাহলে ফ্যাক্টিটিভ ভার্বসটা আশা করি তোমরা বুঝেছো এখানে। তাহলে ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা যদি কোশ্চেন করি আর কি ভার্বকে, তখন কি বলছে? ফ্যাক্টিটিভ ভার্ব সার্ভ দ্য পারপাস অফ হেল্পিং টু আনসার দ্য কোশ্চেন অফ হাউ আ পারসন, প্লেস অর থিং ওয়াজ চেঞ্জড। একটা কথা কিন্তু বারবারই আসছে, একটা অবস্থার পরিবর্তনের কথা আমরা পাচ্ছি, যেটা এই মোটামুটি এই ট্রানজিটিভ ভার্ব, যাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলছি, এই ফ্যাক্টিটিভ ভার্বের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে আরেকবার একটু আমরা বুঝে নিই। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট ডাইরেক্ট অবজেক্টের বা অবজেক্টের, যাকে আমরা বলি, বা অবজেক্টের মধ্যে যে একটা পরিবর্তন আনা হয়েছে বা নতুন যে অবস্থান তৈরি হয়েছে, নতুন যে তার একটা ক্যাটাগরি তৈরি হয়েছে, সেই ক্যাটাগরিগুলোকে আমরা প্রকাশ করি। আর সেগুলোকে প্রকাশ করার জন্য ওই ডাইরেক্ট অবজেক্টের পাশেই তার সেই নতুন অবস্থান, তার সেই ক্যাটাগরি বা তার সেই নতুন নামকে কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আমরা বসিয়ে দিই। যেমন ধরো আমি বলছি যে সে আমাকে বন্ধু বলে ডাকলো। তাহলে সে আমাকে বন্ধু বলে ডাকলো, সে আমাকে কোন ক্যাটাগরির মধ্যে ফেললো? তার বন্ধুর মধ্যে ফেললো। তাহলে সে এই যে ডাকলো, এই ডাকা ভার্বটাকে আমরা বলছি ফ্যাক্টিটিভ ভার্ব। আর ওখানে সে আমাকে কি বলে ডাকলো? বন্ধু বলে ডাকলো। তাহলে এই যে সে আমাকে বন্ধু বলে ডাকলো, সে হলো এখানে, মনে করো আমরা একটু লিখি, সে হলো এখানে কল্ড, হলো এখানে ভার্ব, আকে ডাকলো, আমাকে ডাকলো, কি বলে ডাকলো? বন্ধু। সে আমাকে বন্ধু বলে ডাকলো। অথবা এই কল্ড ভার্বটিকে আমরা বলছি এখানে ফ্যাক্টিটিভ ভার্ব, কারণ তার এই নতুন একটা অবস্থান বা এই যে গঠনটা সেটা তৈরি হয়েছে। এটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের মানে বিশেষত একটি স্ট্রাকচার।
বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, যেটা আমি নিচে দেখাবো, সেগুলো তোমরা অবশ্যই এই স্ট্রাকচার নিয়ে কিন্তু আমার ভিডিও ক্লাস রয়েছে, সেগুলোর লিংক আমি এই ভিডিও ক্লাসের ডেসক্রিপশনে দিয়ে দিব বা আই বাটনে দিয়ে দিব, আই লিংকে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবে। তাহলে এই হলো আমাদের ব্যাপারটি, ফ্যাক্টিভ ভার্ব, সিম্পল হিসাব। চলে এবার আমরা নিচে কয়েকটি ভার্ব দেখে নিই, যে ভার্বগুলোকে আমরা ফ্যাক্টিভ ভার্ব হিসেবে বসাতে পারি। এখন একটা কথা আমি একটু বলে রাখছি, যে আমি যদি বলি এটাকে যদি শুধু আমি লিখি হি কল্ড মি, সে আমাকে ডাকলো, এই কল্ডকে কি আমি ফ্যাক্টিভ ভার্ব বলতে পারবো কিনা, সেটা হলো বড় কথা। যে কল্ড হলেই কি বা কল হলেই কি আমি ফ্যাক্টিভ ভার্ব বলবো? আসলে তা নয়। যদি এখানে আমাকে একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বসাতে হয়, বা সে যদি আমাকে ডেকেছিল তার একটা অবস্থান পরিবর্তন করে দেয় বা নতুন নাম প্রকাশ করে দেয়, যেটাকে আমি অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে বসাবো, তখনই কিন্তু আমি তাকে ফ্যাক্টিভ ভার্ব বলবো। অন্যথায় কল কিন্তু এখানে জাস্ট একটি ভার্ব, এবং যদি অবজেক্ট গ্রহণ করে তাহলে সে হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব, আর যদি সে অবজেক্টিভ কমপ্লিমেন্ট গ্রহণ করে তখন তাকে আমরা বলবো ফ্যাক্টিটিভ ভার্ব অথবা কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব। এই দুটো পরিচয়ের মধ্যে যে কোনো একটা পরিচয় বলবো। অথবা আমরা বুঝতে পারছি যে অবজেক্ট কমপ্লিমেন্ট না থাকলে কিন্তু আমরা কোনো ভার্বকেই ফ্যাক্টিটিভ ভার্ব বলতে যাব না। তো এখানে যে ভার্বগুলো দিয়েছি, এগুলো যে দেখলেই বা সেন্টেন্সে থাকলে যে তোমরা ফ্যাক্টিটিভ ভার্ব বলে বসবা তা নয়। ফ্যাক্টিটিভ ভার্বের শর্ত হতে হলে এই যে বেসিক প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নগুলো তোমাদেরকে কিন্তু ধরে ফেলতে হবে বা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এই প্যাটার্ন 6 এবং 7 নামে কিন্তু আমার দুইটা আলাদা ভিডিও ক্লাস রয়েছে, যেটা আমি আগে বলেছি, তোমরা অবশ্যই দেখে নিবা। প্যাটার্ন বেসিক সেন্টেন্স প্যাটার্ন 6, বেসিক সেন্টেন্স প্যাটার্ন 7। এবং এখানে আমি আলোচনা করেছি কি, যেহেতু আমি বলেছি কমপ্লিমেন্ট গুলো হতে পারে অ্যাডজেক্টিভ, কমপ্লিমেন্ট গুলো হতে পারে নাউন অথবা নাউন ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আলাদা আলাদা করে আমি দুইটা প্যাটার্ন কিন্তু দেখিয়েছি। এখন দেখো এখানে যে ভার্বগুলো আছে তোমরা একটু দেখে নাও এবং বুঝে নেওয়ার চেষ্টা করো যে কিভাবে এরা ফ্যাক্টিটিভ ভার্ব হতে পারে। এখন ফ্যাক্টিটিভ ভার্ব হতে হলে যে শর্তটা, সেটা সেই ভার্বগুলো মেইনটেইন করছে কিনা। তাহলে অ্যাপয়েন্ট, অ্যাসাইন, বিলিভ, কল, কনসিডার, চুজ, ডিক্লেয়ার, ডিম, ডেজিগনেট, ইরেক্ট, ফাইন্ড, ইমাজিন, জাজ, কিপ, নো, লেভেল, মেক, নেম, প্রেজিউম, প্রোনাউন্স, প্রুভ, রেট, রেগার, সিলেক্ট, থিঙ্ক, এটসেট্রা। তার মানে এই মোটামুটি ভার্বগুলো সহ এই যে স্ট্রাকচার রয়েছে, এই প্যাটার্নে যে ভার্বকে ফেলা যাবে তাকে আমরা বলবো হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলো বিলিভ দেখলে আমি ফ্যাক্টিটিভ ভার্ব বলে দিব তা কিন্তু হবে না। একটা সেন্টেন্স প্যাটার্নে আসবে, সেই প্যাটার্নে আসার পর আমরা বুঝতে পারবো সে ফ্যাক্টিটিভ ভার্বের শর্তগুলো পূরণ করছে কিনা। যদি করে থাকে তাহলে সে ফ্যাক্টিটিভ ভার্ব, অন্যথায় যে শর্ত পূরণ করবে আমরা তাকে তাই বলবো। সো ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো in this pattern the adjective complement identifies। এখন এখানে একটা হচ্ছে adjective complement, একটা হচ্ছে noun complement। এখন এই প্যাটার্ন গুলো দিয়ে কি বোঝায়? adjective মানে কি? গুণাগুণ, অতএব অবজেক্টের একটা অবস্থা বা গুণাগুণ প্রকাশ করছে। আর নাউন মানেই হচ্ছে নতুন নাম, তার মানে অবজেক্টের একটা নতুন অবস্থান প্রকাশ করছে বা নাম প্রকাশ করছে বা ক্যাটাগরি প্রকাশ করছে। তাহলে সেখানে এই কথাটাই সেটা বলা হয়েছে, ঠিক আছে, যে adjective complement কি করে? কোয়ালিটি নির্দেশ করে, আর কোয়ালিটি অফ দ্য অবজেক্ট। আর নাউন কমপ্লিমেন্ট কি নির্দেশ করে? অ্যান অ্যাট্রিবিউশন বা অ্যাট্রিবিউট, তাই তো, মানে নতুন একটা নাম, নতুন একটা অবস্থান বা পদ, এটাকে নির্দেশ করে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট দিয়ে কিছু উদাহরণ দেখি, নাউন কমপ্লিমেন্ট দিয়ে কিছু উদাহরণ দেখি। আই ফাউন্ড দ্য ডগ ডেড, আমি কুকুরটিকে কি অবস্থায় দেখলাম? মৃত অবস্থায় দেখলাম বা পেলাম। তাহলে মৃতটাকে এই ডগটি। একইভাবে হিজ বিহেভিয়ার মেড মি অ্যাংরি, তার আচরণ আমাকে রাগিয়ে তুললো। তাহলে আমাকে কি করলো? সে কোন অবস্থানে ফেললো? রাগালো। তাহলে আমার একটা নতুন কোয়ালিটি বা অবস্থান নির্দেশ করছে। দ্য ইনভেস্টিগেশন প্রুভড দ্য ম্যান ইনোসেন্ট, তদন্তে লোকটিকে নিষ্পাপ প্রমাণ করা হয়েছে, নির্দোষ প্রমাণ করা হয়েছে। তাহলে নির্দোষটাকে এই ম্যানটি। তাহলে কি হচ্ছে? দেখো একটা চেঞ্জ আসতেছে, মানে একটা অবস্থান ছিল, এখন তার অবস্থানে নতুন হয়ে গেছে। কুকুরটি ছিল জীবিত, এখন দেখছি মৃত। আমি ছিলাম মোটামুটি স্বাভাবিক ছিলাম, সে আমাকে তার আচরণ দিয়ে রাগিয়ে তুলল। প্রমাণ করলো কে দিয়ে? তদন্ত দিয়ে, যে সে দোষী ছিল। তারপরে প্রমাণ করা হলো কি? যে তদন্ত করার পর প্রমাণ করা হলো যে সে নির্দোষ। হি থিংকস মি ফুলিশ, সে আমাকে বোকা ভাবলো বা বোকা ভাবে, কিন্তু আমি আসলে বোকা নই। শি কনসিডারস হিম ফেইথফুল, সে তাকে বিশ্বস্ত মনে করে। তাহলে এই যে দেখো সাবজেক্ট গুলো এই যে ফ্যাক্টিটিভ ভার্বের মাধ্যমে অবজেক্টের একটা নতুন কোয়ালিটি দান করছে।
একইভাবে নাউন কমপ্লিমেন্ট গুলো একই কাজ করবে। শি থিংস শেক্সপিয়ার্স আ গ্রেট পোয়েট, তাহলে শেক্সপিয়ার্সকে তিনি বা সে কি মনে করে, একটা মহৎ কবি বলে মনে করে, তাহলে এটা কিন্তু একটা নাউন। তাহলে এখানে নাউন ফ্রেজ দেখছি কারণ একের অধিক ওয়ার্ড রয়েছে। দে অ্যাপয়েন্টেড জামাল অ্যাকাউন্টেন্ট, তারা জামালকে অ্যাপয়েন্টেড করলো, নিয়োগ করলো কি হিসাবে, অ্যাকাউন্টেন্ট হিসাবে। তাহলে অ্যাকাউন্টেন্ট তার নতুন অবস্থান। হি নেমড হিজ সান সম্রাট, সে তার সন্তানের নাম দিল সম্রাট, তাহলে কার নাম এটা, হিজ সান। হি কল্ড হিজ ফ্রেন্ড আ ফুল, সে তার বন্ধুকে বোকা বলে ডাকলো, তাহলে বোকাটাকে তার বন্ধু। উই সিলেক্টেড হিম ইন্টারিম সুপারিনটেন্ডেন্ট, আমরা তাকে ইন্টারিম বা অন্তর্বর্তীকালীন সুপারিনটেন্ডেন্ট নিয়োগ করলাম, তাহলে তার নতুন অবস্থানটা কি, ইন্টারিম সুপারিনটেন্ডেন্ট। কার এটা, এই অবজেক্ট। অতএব দেখো সেটা নাউন হোক অথবা অ্যাডজেক্টিভ হোক অথবা নাউন ফ্রেজ হোক, যেটাই হোক না কেন, যদি সেই তথ্যটা অবজেক্ট সম্পর্কে আসে তখন আমরা এইটাকে বলবো হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ অবজেক্টের অর্থটাকে কমপ্লিট করছে। আর যে ভার্বের কারণে বা যে তথ্যটা প্রদানের কারণে, যে অ্যাকশনের কারণে অবজেক্টিভ কমপ্লিমেন্টের প্রয়োজন হচ্ছে, সেই ভার্বটা বা অ্যাকশনটার কে আমরা বলছি হচ্ছে, সেই অ্যাকশনটাকে বলছি আমরা কি, ফ্যাক্টিটিভ ভার্বস। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্বের বিস্তারিত আলোচনা। তাহলে আবারও বলছি যে যখন আমরা ট্রানজিটিভ ভার্বের প্রকারভেদে আলোচনা করব, অবজেক্টের অবস্থান অনুসারে বা কয়টি অবজেক্ট ব্যবহার হয়েছে, তখন আমরা এই গঠনটাকেই মানে এই গঠনের রিলেটেড ভার্বটাকে আমরা বলছি কমপ্লেক্স ট্রানজিটিভ। কিন্তু যখন আমরা এই যে অবজেক্টের একটা স্টেট বা নতুন ক্যাটাগরি প্রকাশ করার জন্য যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট বসায় যে অ্যাকশনটা তৈরি করছি বা যে কাজটা করছি, এই কাজটাকে বোঝানোর জন্য আমরা বলছি ফ্যাক্টিটিভ ভার্ব। অর্থাৎ অ্যাকশন রিলেটেড একটা ব্যাপার, আর হচ্ছে স্ট্রাকচার রিলেটেড একটা ব্যাপার। ঠিক আছে? তো তাহলে কমপ্লেক্স ট্রানজিটিভ হচ্ছে স্ট্রাকচার রিলেটেড ব্যাপার, আর ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে অ্যাকশন রিলেটেড ব্যাপার, মানে স্টেট রিলেটেড ব্যাপার। তাই তো, যে একটা কাজ বা অবস্থানের পরিবর্তনটাকে আমি এখানে এই ভার্বের মাধ্যমে প্রকাশ করছি। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা আবারও ভিডিওটা দরকার হলে আবার একটু দেখে নিবে, এবং এখানে যে ভার্বগুলো দিয়েছি, আমি একের অধিক ভার্ব দিয়েছি, আমি কয়েকটিকে এখানে উদাহরণে নিয়ে এসেছি। তবে তোমাদের কাজ হবে এই ভার্বগুলোকে যদি সম্ভব হয় নতুন নতুন সেন্টেন্স তৈরি করো, ফ্যাক্টিটিভ ভার্ব কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ফ্যাক্টিটিভ ভার্ব ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হয়, সেভাবে তোমরা চেষ্টা করে যাও, এবং সেইগুলোকে তোমরা লিখে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে হোক, বা আমার যে ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, বা হচ্ছে এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে লিখে তোমরা আমাকে জানাতে পারো। আমি তোমাদের চেক করে দিব যে আসলে সেন্টেন্সটা কারেক্ট হয়েছে কি হয়নি। তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে যে আসলে ফ্যাক্টিটিভ ভার্ব আমাকে কিভাবে ইউজ করতে হয়, বা যদি পরীক্ষাতে এসেই থাকে তখন আমি ধরতে পারবো কিনা যে এটা আসলে ফ্যাক্টিটিভ ভার্ব কিনা। তা এই হচ্ছে ব্যাপার। আর আবারও বলছি যে ফ্যাক্টিটিভ ভার্ব দিয়ে গঠিত যে প্যাটার্ন 6 এবং 7 দুইটা আলাদা ভিডিও ক্লাস রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে দিব। সো ডিয়ার স্টুডেন্টস, আজ আর নয়, আবার নতুন একটি ভার্ব নিয়ে তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে আবার হাজির হব, সেখানে তোমাদের সাথে আবার কথা হবে। সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।